আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে অনলাইন ফ্রি কোর্স পাইথন ফর রিসার্চ মাল্টিডিসিপ্লিনারিতে। আপনাদের সঙ্গে আছে আমি ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসান মুন। আমাদের সঙ্গে আছেন আমাদের মেন্টর হিসেবে শ্রদ্ধেয় সাবির হোসাইন স্যার। সেখানে আমাদের যে কোর্সের যে ফুল কন্টেন্টটা দেওয়া আছে, প্রিরিকুইজিট বেসিক পাইথন, রিসার্চ ডাটা প্রসেসিং, রিসার্চ ডাটা ভিজুয়ালাইজেশন, রিসার্চ ডাটা অ্যানালাইসিস ও ফাইনালি আমরা হ্যান্ডস অন প্রজেক্টের পাশাপাশি আমরা টিম ফরম্যাটের মাধ্যমে রিসার্চ পেপার পাবলিকেশন পর্যন্ত যাব ইনশাআল্লাহ। তো অলরেডি আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে ডাটা প্রসেসিং এর শেষের একটা টপিক আলোচনা করব, দেন এরপরে আমরা ডাটা ভিজুয়ালাইজেশনের কিছু টপিক দেখার পরে আমরা মডেল ডেভেলপমেন্ট এবং ইভ্যালুয়েশন বিষয়টা জানার পরেই আমাদের স্টুডেন্টরা যেগুলো প্রপোজ করেছে তাদের রিসার্চ টাইটেল, তার উপর ভিত্তি করে আমরা কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। খুব দ্রুত আউটপুট দেখতে পারবেন আপনারা। অলরেডি প্রথম ফেজ যারা শেষ করেছেন তারা অলরেডি এই টপিকস গুলো ভালোভাবে শিখতে পেরেছেন, এবং এরপরে দ্বিতীয় ফেজে আমরা শুরুর দিকে ডাটা প্রসেসিং এর কিছু বিষয় আলোচনা করেছি, নামপাই এর কিছু বিষয় আলোচনা করেছি। আজকে আমরা পান্ডাজি কোরিলেশন নামে একটা টপিকস, এই টপিকসটি আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো আজকে কি কি আলোচনা হবে? আজকে আলোচনার বিষয় হচ্ছে কোরিলেশন কি, কেন কোরিলেশন অ্যানালাইসিস আমাদের খুবই প্রয়োজন, বিভিন্ন টাইপের কোরিলেশন, তার মধ্যে পিয়ারসন আর, স্পিয়ারম্যান র, ক্যান্ডেল ট, এবং এরপরে আমরা রেফারেন্স গুলো নিয়ে আলোচনা করব। ওকে, আজকে আমি শুধু পিয়ারসন আরটা আপনাদের আলোচনা করে দিব, বাকি দুটোর জন্য আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেম ভাবে পিয়ারসন আর এর পাশাপাশি স্পিয়ারম্যান র এবং ক্যান্ডেল ট নামে যে দুটো কোরিলেশন আছে সেই দুটো বিষয় জেনে নেবেন, কারণ কোরিলেশন আপনার ডাটা প্রসেসের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মডেল একিউরেসি বৃদ্ধির জন্য এবং মডেল ইভ্যালুয়েশন ভালোভাবে করার জন্য। এই কোরিলেশন খুবই জরুরি, এবং ফিচার সিলেকশনের ক্ষেত্রে কোরিলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলে আমরা দেখি আসলে কোরিলেশনটা আসলে কি। সেখানে বলে দেওয়া আছে যে কোরিলেশন মেজার দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, অর্থাৎ দুটো ভেরিয়েবলের মধ্যে কি প্রকার রিলেশন আছে সেটা বের করবে। রিলেশন গুলো কি রকম হতে পারে? রিলেশন গুলো পজিটিভ রিলেশন হতে পারে, নেগেটিভ রিলেশন হতে পারে, কোনো রিলেশন নাও থাকতে পারে। এই পজিটিভ এবং না এর মাঝামাঝি স্ট্রংলি রিলেশন থাকতে পারে, হালকা রিলেশন থাকতে পারে। হ্যাঁ, এই রিলেশনের পার্সেন্টেজ অনুযায়ী 0 থেকে 100 পর্যন্ত একটা নির্দিষ্ট পার্সেন্ট অনুযায়ী আমাদের এই রিলেশন গুলো হতে পারবে। সো আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন যখন দেখবেন যে আসলে এই কোরিলেশনের মানটা অনেক বড়, তখন আপনারা বুঝতে পারবেন যে ভেরিয়েবল দুটোর মধ্যে একটা স্ট্রং রিলেশন বিদ্যমান। ওকে, তারা কোরিলেশনটা স্ট্রং। দেন কোরিলেশন মেজার দ্য নিউমেরিক্যাল রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল যদি নিউমেরিক হয় তখন তাদের মধ্যে রিলেশনটা কোরিলেশন করতে পারে। অর্থাৎ স্ট্রিং টাইপের যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে কোরিলেশন সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ স্ট্রিং টাইপের বিষয়গুলো ক্যাটাগরিক্যাল জিনিসের মধ্যে রিলেশনটা আসলে সেরকম হওয়ার সম্ভাবনা কম। এ হাই কোএফিসিয়েন্ট দ্যাট মিনস ক্লোজার টু 1, অর্থাৎ 100-র কাছাকাছি, বা যাকে যদি আমরা পয়েন্ট দিয়ে ভাগ করি তাহলে 0.9, 0.9.5, 0.8, মানে 1 এর কাছাকাছি যে কোএফিসিয়েন্ট যদি আমার থাকে কোরিলেশনের, তখন আমরা বলতে পারবো সেটা হচ্ছে একটা স্ট্রং রিলেশনশিপ। যদি সেগুলো 0-র কাছাকাছি থাকে তখন সেটা বলবো যে উইক রিলেশনশিপ, এবং মাইনাস চিহ্ন যদি চলে আসে তাহলে বুঝবো তারা নেগেটিভ কোরিলেশন থাকতে পারে। তো আমি একটু পরে দেখাবো প্র্যাকটিক্যাল সেশনে নেগেটিভ কোরিলেশনটা কি, এবং এখানেও দেখাবো, একটু প্লিজ খেয়াল করেন। এখানে আমি একটা ফিগার দেখাচ্ছি আপনাদের, খেয়াল করেন ফিগারটা। এখানে 3টা বিষয় দেখানো হয়েছে, একটা হচ্ছে স্ট্রং নেগেটিভ কোরিলেশন, একটা উইক কোরিলেশন এবং স্ট্রং পজিটিভ কোরিলেশন। ওকে, তো নেগেটিভ এবং পজিটিভ বিষয়টা কি, যেটা হচ্ছে আমার, খেয়াল করে দেখেন প্রথমটার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ছোট মান থেকে বড় মানের দিকে যাচ্ছি, ছোট মান থেকে বড় মানের দিকে যতই আমি যাচ্ছি ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে, মানগুলো বাড়তেছে না কমে যাচ্ছে? মানগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ এক্স এর ক্ষেত্রে -10 এর জন্য মানটা ছিল 9 এর উপরে, অর্থাৎ 8 এর উপরে, 9 এর মতো। দেন আমরা যখন -5 এ আসলাম, -10 এর থেকে বড় মানে, তখন সেটা কমে 4 থেকে 6 এর মধ্যে চলে এসেছে। যখন আমরা 0 এবং 5 এর মধ্যে চলে আসলাম তখন দেখুন এটা কিন্তু 0 থেকে 2 এর মাঝামাঝি চলে এসেছে। তার মানে এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে যদি
ওয়াই এর মান কমে, অর্থাৎ আমার যে দুটো ভেরিয়েবলের মধ্যে আমি কোরিলেশন বের করব তার একটার মান বাড়ার সঙ্গে সঙ্গে যদি আরেকটার মান কমে, তখন তার মধ্যে যে কোরিলেশনটা সেটা হবে নেগেটিভ কোরিলেশন। আর স্ট্রং কখন হবে, খেয়াল করে দেখবেন, এটা যদি স্লপটার কাছাকাছি থাকে এবং একটা নির্দিষ্ট সিকুয়েন্সে কমতে থাকে, একটা স্লপ পাওয়া যায়, স্লোপটা যত তীক্ষ্ণ হবে সেগুলো তত বেশি স্ট্রং হবে। মাঝেরটার দিকে খেয়াল করেন, আমার মানগুলো বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু এদের ভ্যালু তেমনটা কোনো চেঞ্জ হয়নি, এরা কিন্তু এই 3 থেকে 6 এর মধ্যেই যাওয়া আসার মধ্যে ছিল। তার মানে এদের ভ্যালু চেঞ্জের সঙ্গে সঙ্গে এদের ইম্প্যাক্ট হয়, কিন্তু ইম্প্যাক্টের পরিমাণটা তুলনামূলক কম। এই কারণে এর মাঝে যদি আমরা কোনো টার্ন দেই বা কোনো লাইন আর্ট করি, তাহলে পয়েন্টগুলো হবে লাইনের কাছাকাছি এবং এখানে স্লবের পরিমাণটা কম হবে। অর্থাৎ এখানে রিলেশন আছে, বাট এই রিলেশনটা হচ্ছে কুইক রিলেশন। অপরদিকে আমরা যদি ডান দিকের ফিগারটার ক্ষেত্রে খেয়াল করি, এখানে দেখব আমাদের ছোট থেকে মানগুলো বাড়তে বাড়তে যখন বড়র দিকে যাচ্ছে, তখন এক্স অক্ষ বরাবর ভেরিয়েবল যেটা আছে তার মান বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াই এর মানটাও বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যদি আমার বৃদ্ধি বৃদ্ধি করি আমরা, তখন কি হবে, অপর ভেরিয়েবলের ভ্যালুটাও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এটাই হচ্ছে আমার স্ট্রং পজিটিভ কোরিলেশন। কেন স্ট্রং, খেয়াল করে দেখবেন এখানে স্লবটা কিন্তু ঊর্ধ্বগামী, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট হারে স্ট্রংলি বাড়তেছে। এটাও যে হারে বাড়ে এটাও ঠিক পাশাপাশি হারে বেড়ে যাচ্ছে। ওকে, তো আশা করি এই যে কোরিলেশন পজিটিভ নেগেটিভ এগুলো বুঝতে অসুবিধা হবে না। যে আপনারা যদি বিস্তারিত বিষয় সম্পর্কে পড়েন, তখন আপনার ভেরিয়েবল যেগুলো আছে সেখান থেকে আপনারা কোরিলেশনের মাধ্যমে কোনগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে সেটা বুঝতে পারবেন। তো আমরা প্র্যাকটিক্যাল সেশনে সেগুলো দেখার চেষ্টা করব। এখন আমরা আসি কেন কোরিলেশন অ্যানালাইসিসটা আমাদের দরকার। প্রথমে বললাম, when two variable are correlated then the value of one variable can be estimated given the value of another। আচ্ছা, আপনারা ফাংশন করেছিলেন y equal to f function of x, এখানে x এর মান আমরা যদি নির্দিষ্ট একটা ইকুয়েশনের মাধ্যমে পেয়েছিলাম, এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দিতাম x এর মান, তাহলে y এর একটা মান পেতাম। তাহলে যদি দুটো ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন থাকে, তাহলে তার একটা মান দিয়ে আমরা আরেকটা মান কিন্তু বের করতে পারবো। ঠিক এনভায়রনমেন্টের ক্ষেত্রে মেঘের পরিমাণ নির্ণয়ের সঙ্গে সঙ্গে আমরা বৃষ্টি বের করতে পারি, বৃষ্টিপাতের উপর ভিত্তি করে আমাদের কোনো অঞ্চলের ফসল উৎপাদনটা আমরা পূর্বাভাস দিতে পারি। এই যে টাইপের ভেরিয়েবল গুলো আছে, এগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো, আর একটা ভ্যালু করতে পারবো। যেমন কিছুদিন আগে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কোন জিনিসটা কোরিলেশন ছিল, বাস ভাড়ার কোরিলেশন ছিল। অর্থাৎ ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাস ভাড়াও বেড়ে গিয়েছে। তাহলে কিভাবে বেড়েছে, একটা যদি আমরা ইকুয়েশন ক্রিয়েট করতে পারতাম যে 15 টাকা ডিজেলের দাম বাড়লে ভাড়া কত বাড়তে পারে। যদিও বাংলাদেশে সেই ইকুয়েশনটা মেনটেন করা হয়নি, বেশি ভাড়া বৃদ্ধি করেছে, সেটা বড় ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে আমি যদি সেই ইকুয়েশনটা ডিজাইন করতে পারতাম, তাহলে কি হতো, আমার এই যে আমার মডেল, আমার রিসার্চ মডেল সেটাই বলে দিতে পারতো যে ডিজেলের ভাড়া কতটুকু বৃদ্ধি পেলে ভাড়াটা কতটুকু বৃদ্ধি করা উচিত ছিল। ওকে, তো যেহেতু এই টাইপের গবেষণাগুলো নেই, আপনাদের যাদের টপিক পাচ্ছি না, তারা এই টাইপের রিলেশনাল গবেষণাগুলো করতে পারেন, যে আমাদের যে ক্রুড অয়েল বা যে কোনো টাইপের অয়েল আছে তাদের মার্কেট প্লেসের উপর তার ইম্প্যাক্টটা কি হতে পারে। সেটা হতে পারে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, হতে পারে ইকোনমিক্যাল ইম্প্যাক্ট, হ্যাঁ, প্রাইজের উপর। এবং শুধু যে এই ভাড়াটা বাড়ার কারণে বাস ভাড়ায় বেড়েছে এমনটা না, পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয়ের কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। সেটা তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যের দাম, যে বাজারের উপর এই তেলের যে প্রভাবটা, এটা নিয়েও একটা রিসার্চ করা যেতে পারে। ওকে, আচ্ছা, নিচে আমরা আসলাম অবজার্ভ রিলেশনশিপ। এ কোরিলেশন হেল্পস টু আইডেন্টিফাই দ্য অ্যাবসেন্স অর প্রেজেন্ট অফ এ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল। একটা আমাদের যে রিলেশন আছে কিনা, যদি আমরা দেখি যে দুটো জিনিসের কোএফিসিয়েন্টটা জিরোর খুব কাছাকাছি, তার মানে সেখান থেকে আমরা বলতে পারবো যে এই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো প্রকার রিলেশন নেই, থাকলেও যৎসামান্য। আর যদি ওয়ানের কাছাকাছি হয়, তাহলে আমরা বলতে পারবো দে আর হাইলি কোরিলেটেড। অর্থাৎ আমাদের রিলেশনশিপ অবজারভেশনের জন্য কিন্তু কোরিলেশন অ্যানালাইসিস খুবই দরকার। এবং আমাদের যে আমরা রিসার্চ করব, এই রিসার্চের কিন্তু কোরিলেশনটা খুবই জরুরি। কেন, কারণ শুরুর দিকে আমি কিছু ভেরিয়েবল নিয়ে ডাটা কালেকশন, মানে আমার রিসার্চটা শুরু করলাম। যেমন কোনো অঞ্চলের আবহাওয়ার উপর সেই অঞ্চলের উৎপাদন, ফসল উৎপাদনের প্রভাবটা কি, এটা নিয়ে আমি রিসার্চ শুরু করলাম। এবং আমি আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একটা টপিক নিলাম, সেটা হচ্ছে কি, সে অঞ্চলের বায়ু প্রবাহ। কিছুদিন পর আমি কোরিলেশনে দেখতে পারলাম যে বায়ু প্রবাহ কিন্তু আমার ফসল উৎপাদনের সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত নয়। তখন কিন্তু এই ভেরিয়েবলটা আমার রাখার কোনো দরকার পড়বে না। অযথাই ভেরিয়েবলটা কালেক্ট করতে গিয়ে আমার কি কস্ট বৃদ্ধি পেতে পারে, হ্যাঁ, আমার সময় যেতে পারে। তো এই বিষয়গুলো যদি আমরা কোরিলেশনের মাধ্যমে আগেই বের করতে পারি, তাহলে আমরা সুইটেবল ভেরিয়েবল গুলো নিয়ে আমাদের কিন্তু ডাটা কালেক্ট আমরা করতে পারবো। তো এই জন্য কোরিলেশন কিন্তু জানা একান্ত জরুরি। অর্থাৎ আপনি হুটহাট সবগুলো ডাটা কালেক্ট করে নিয়ে সেগুলো দিয়ে অ্যানালাইসিস করবেন, তেমনটা নয়। কোরিলেটেড ডাটা ছাড়া অ্যানালাইসিস সম্ভব নয়। অর্থাৎ আপনার সঙ্গে যদি আরেকজনের কোনো সম্পর্কই না থাকে, তাহলে সেখানে সম্পর্ক খুঁজতে যাওয়া ঠিক নয়। ওকে,
দেন দেখি ইউজ ফর ফার্দার স্টাডিজ, রিসার্চার ক্যান আইডেন্টিফাই দ্য ডিরেকশন and strength of the relationship between the two variable and later narrow the finding drawn in later studies. ওকে, আমাদের যে দুটো ভেরিয়েবলের মধ্যে যে কোরিলেশনটা আছে সেটা কতটুকু স্ট্রং তার উপর ভিত্তি করে ফার্দার যদি কোনো ডিসিশন নিতে যায় সেটা কিন্তু ইম্প্যাক্ট করবে। যেমন একটা বিষয়, দুটো বিষয় আছে, আমি বাদ দিব কোনটা, আমি দেখলাম প্রথম বিষয়টার সঙ্গে আমার যে টপিক্সটা তার রিলেশন হচ্ছে 80%, দ্বিতীয় যে বিষয়টা আছে তার সঙ্গে আমার টপিক্স এর রিলেশন হচ্ছে 25%। এখন আমাকে বলা হলো তোমাকে যে কোনো একটা ভেরিয়েবল বাদ দিতে হবে বা যে কোনো একটা থাকতে হবে। তো আমার যদি কোরিলেশনটা জানানো থাকে তবে পরবর্তী কাজের জন্য আমি কি করব, যেটা কম কোরিলেটেড সেটাকে আমি ড্রপ করে দিতে পারবো যদি আমাকে একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়। এজন্য কোরিলেশনের অ্যানালাইসিসে কোরিলেশন জানানো একান্ত জরুরি। এবং এরপরে আমরা কি করতে পারি, এখানে আমরা বিভিন্ন সিম্পল ভাবে এগুলোকে আমরা বিভিন্ন রেঞ্জে ভাগ করতে পারি এবং সেখান থেকে আমরা আউটকাম অ্যানালাইসিস করতে পারি যে আসলে আমার যে ডাটা সেটটা আছে সেটা কিভাবে কার সঙ্গে কোন ভেরিয়েবলের সঙ্গে কোরিলেটেড এবং কার সঙ্গে কোরিলেটেড থাকলে তার আউটপুট গুলো স্ট্রং চলে আসতেছে। তাহলে আমরা কি করব, আমরা যদি এনভায়রনমেন্টের উপর কাজ করি তাহলে এনভায়রনমেন্টের যে বিষয়গুলো কোনটা কোনটার সাথে কতটুকু সম্পৃক্ত সেটাও কিন্তু কোরিলেশন দেখেই আমরা বলে দিতে পারবো যে কোন বিষয়টার সঙ্গে কোন বিষয়টা একান্ত ভাবে জড়িত। আশা করি এই যে আপনাদের ইম্পর্টেন্স অফ কোরিলেশনের সম্পর্কে কোনো সমস্যা হওয়ার কথা না। ইন্টারনেটে অনেক আপনারা টপিকস পাবেন, সেগুলো দেখে নেবেন। আই জাস্ট আপনাদেরকে শুধুমাত্র একটু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, আমরা কোরিলেশনের টাইপ যদি দেখি, 3 প্রকার কোরিলেশন সম্পর্কে আলোচনা করা হয় মূলত এই স্ট্যাটিস্টিক্স বা ডাটা অ্যানালাইসিস বিষয়ে। একটা হচ্ছে পিয়ারসনস আর, স্পিয়ারম্যান র এবং ক্যান্ডেলো টেও। আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের 3টা যে ফাংশন দিয়েছি, এই 3 প্রকার ফাংশনের সাহায্যে আমরা কিন্তু কোরিলেশন গুলো বের করতে পারি। তো চলুন আমরা পিয়ারসন আর সম্পর্কে একটু জানি। তো পিয়ারসন আর কোরিলেশন হবে কি, যে এটা কি করবে, দুইটা ভেরিয়েবল কোরিলেটেড কিনা সেটা কিন্তু বের করবে। এবং এটা হচ্ছে মোস্টলি কমন ইউজ কোরিলেশন বের করার একটা পদ্ধতি। এটার মাধ্যমে সব থেকে বেশি কাজ করা হয়। এর পূর্ণাঙ্গ নাম হচ্ছে পারসন প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন বা পিপিএমসি। ওকে, তো এটা কিন্তু দুটো সেটের মধ্যে সলিউশন দেখাতে পারে, তবে একটা কোশ্চেন হচ্ছে যে এটা কিন্তু দুটো পরস্পরের সঙ্গে কতটা কোরিলেটেড সেটা অত সহজে দেখাতে পারে না। আমি একটু পরে দেখবো। ওকে, এ দু ধরনের কোরিলেশন আমরা এখানে বের করতে পারি। একটাকে বলা হচ্ছে পপুলেশন, আমরা রোর সাহায্যে ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে আর, এর সাহায্যে আমরা পিয়ারসন আর বা আর কোরিলেশন সেটা বের করতে পারি। তো দুটো বিষয় আমরা দেখার চেষ্টা করব। তার আগে পিয়ারসন কোরিলেশনটা কি, আসলে দুটো ভেরিয়েবল যদি আমার এক্স আর ওয়াই হয় তাহলে এই ইকুয়েশনটা ফলো করে আমরা পিয়ারসন কোরিলেশনটা বের করতে পারবো। আশা করি পাইথনের বেসিক যা জানা আছে তার এটা হওয়ার প্রবলেম নেই, কারণ এখানে সামেশন অফ এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর যদি মান দেওয়া থাকে তাহলে আপনারা দুটো কলাম বরাবর লুপ চালাবেন এবং সেগুলো সামেশন লুপের সাহায্যে যোগ করে নিতে পারবেন। দেন এগুলো ইন্ডিভিজুয়ালের সামেশন এবং তার গুণফল, দেন এভাবে স্কোয়ার করে আপনারা এগুলো বের করে নিতে পারবেন যদি আপনারা ম্যানুয়ালি কোড করতে চান। তাছাড়াও ফাংশন আছে, ফাংশন ইউজ করে ম্যানুয়াল কোড ছাড়াও করা যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফাংশন ইউজ করি আমাদের ইরর কমানোর জন্য, যাতে করে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। তো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে এই যে পিয়ারসন আর আছে, পিয়ারসন আর কিন্তু দুটো ভেরিয়েবলের মধ্যে কতটুকু ডিফারেন্স সেটা কিন্তু বের করতে পারে না। সে কি বের করতে পারে, সে জাস্ট বলে দিতে পারে যে তাদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কি নেই। ওকে, কতটা স্ট্রং সেটা জানা যেতে পারে, কিন্তু ডিফারেন্সটা কি সেটা কিন্তু আমরা এই পিয়ারসনের কোরিলেশনের মাধ্যমে জানতে পারবো না। এর জন্য পরবর্তী কোরিলেশন গুলো চালিয়ে আপনারা দেখতে পারেন। তো আজকে আমি পিয়ারসন কোরিলেশন আলোচনা করেছি, স্পিয়ারম্যান র এবং ক্যান্ডেলটাও, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের বিষয়। আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক থেকে আপনারা বাকি দুটো কোরিলেশন জানবেন এবং সেটা আমি যে কোডটা অ্যাসাইনমেন্ট দিব সেই কোডে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো আশা করি প্রবলেম হওয়ার কথা না। ওকে, এখন আমরা কোরিলেশন মেট্রিক্স সম্পর্কে একটু আলোচনা করি। কোরিলেশন মেট্রিক্স কি? কোরিলেশন মেট্রিক্স হচ্ছে আমাদের রো এবং কলামের সমন্বয়ে বানানো একটা মেট্রিক্স, যেটা কি শো করবে, ভেরিয়েবল গুলোর মধ্যে কোরিলেশন শো করবে। আমার যদি একসঙ্গে 10টা ভেরিয়েবলের কোরিলেশন দেখতে হয় তাহলে আমাকে মেট্রিক্স বানাতে হবে 10x10, অর্থাৎ এখানে রো অনুযায়ী থাকবে মেট্রিক্স, মানে আমার ভেরিয়েবল গুলো, কলামেও থাকবে আমার ভেরিয়েবল গুলো। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা কোরিলেশন, এটা হচ্ছে একটা আমার কোরিলেশন মেট্রিক্স বলতে পারি, টেবিল বা মেট্রিক্স বলতে পারি। খেয়াল করে দেখবেন এখানে কলামগুলোর নাম যে সিকোয়েন্সে দেওয়া আছে, রো গুলোর নামও কিন্তু সেম সিকোয়েন্সে দেওয়া আছে এবং প্রতিটা ভেরিয়েবল নিজের সঙ্গে কিন্তু স্ট্রংলি কানেক্টেড। এ কারণে খেয়াল করে দেখবেন এই যে এইদিকে ডিউরেশনের সঙ্গে ডিউরেশনের রিলেশন কিন্তু 1, তার মানে স্ট্রং কোরিলেশন। দেন এভারেজ পালসের সঙ্গে এভারেজ পালসের 1, অর্থাৎ প্রতিটার সঙ্গে 1 কোরিলেশন আছে। এই কারণে এই সম্পূর্ণটা কিন্তু 1 আছে।
এখন বাকিগুলোর দিকে যদি আপনারা খেয়াল করেন, দেখবেন অ্যাভারেজ পালসের সঙ্গে ডিউরেশনের নেগেটিভ কোরিলেশন, সেটাও 0.17 নেগেটিভ কোরিলেশন হচ্ছে বড় কোরিলেশন। যদি মাইনাস বেশি থাকতো তখন কিন্তু থাকতো এখানে আলাদা, মাইনাস থাকলে ছোট মনে হতো। আচ্ছা, এখানে খেয়াল করে দেখবেন ম্যাক্স পালসের সঙ্গে অ্যাভারেজ পালস এর কিন্তু 0.79, অর্থাৎ কিছুটা স্ট্রং কোরিলেশন বিদ্যমান। অপরদিকে ক্যালোরি বার্নের সঙ্গে ডিউরেশনের কিন্তু স্ট্রং কোরিলেশন। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যদি সকালে বেশি সময় ধরে দৌড়ান তাহলে আপনার ক্যালোরি বার্নের পরিমাণটা বেশি হবে, কম সময় ধরে দৌড়ালে ক্যালোরি বার্নের পরিমাণটা তুলনামূলকভাবে কম হবে। এই কারণে ডিউরেশনের সঙ্গে ক্যালোরি বার্নের কিন্তু একটা স্ট্রং রিলেশন বিদ্যমান। অপরদিকে অ্যাভারেজ পালসের সঙ্গে আমাদের ক্যালোরি বার্নের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ মানুষের পালস কিন্তু স্বাভাবিকভাবে চলতেই থাকবে। ওকে, এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, এখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে কোনগুলো কোনগুলোর সঙ্গে কোরিলেটেড বা কোরিলেটেড নয়। এটা খেয়াল করে দেখবেন যে ডিউরেশনের সঙ্গে আওয়ার স্লিপ, আপনি কতক্ষণ আপনার কাজ করলেন তার সঙ্গে আপনার ঘুমের কিন্তু কোনোই সম্পর্ক নেই, যে 0.07, দ্যাট মিনস নিয়ারার টু জিরো, জিরোর কাছাকাছি, এই রিলেশনটা কিন্তু নেই। তাহলে আপনার কতটুকু ঘুমাতে হবে তার সঙ্গে আপনার এক্সারসাইজের কিন্তু কোনো সম্পর্ক নেই, বা আপনি যদি অ্যানালাইসিস করেন তখন সেটা নিয়ে কাজ করার কোনো দরকার নেই। অপরদিকে আপনার অ্যাভারেজ পালস অ্যানালাইসিসের জন্য ক্যালোরি কতটুকু আপনার বার্ন হয়েছে সেটা কিন্তু জানার কোনো দরকার নেই, কারণ তার মধ্যে রিলেশন হচ্ছে 0.02, অর্থাৎ জিরোর খুবই কাছাকাছি। তো এই বিষয়গুলো একটু জটিল মনে হতে পারে, আপনারা এগুলো আরো ফার্দার স্টাডি করবেন, ইন্টারনেটে অনেক রিসোর্স আছে, আমি রেফারেন্স দিয়ে দিব, এবং সবগুলো আপনার নিজেদের মধ্যে ডিসকাস করলেও এবং এগুলো নিয়ে কাজ করলে কিন্তু আপনারা এই কোরিলেশন গুলো সম্পর্কে জানতে পারবেন। তো এই যে কোরিলেশন ম্যাট্রিক্সটা, এটা পাইথনে বা বিভিন্ন পেপারে যদি আপনারা রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে সেটা একটা ম্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, সেই ম্যাপটার নাম হচ্ছে হিট ম্যাপ। আমরা একটু হিট ম্যাপটা খেয়াল করবো। আচ্ছা, এখানে আমি হিট ম্যাপটা দেখিয়ে দিয়েছি, তার আগে আপনারা কতগুলো বিষয় আমি দেখাবো এখানে, যেগুলো আমি অলরেডি আলোচনা করেছি, যে কোনটার সঙ্গে কোনটা কোরিলেটেড কিনা, যে 0.89 বলেছি, এগুলো অলরেডি আলোচনা করেছি। দেখুন, এটাকে বলা হচ্ছে হিট ম্যাপ। হিট ম্যাপে কি করা হয়, হিট ম্যাপে এখানে একটা স্কেল দেওয়া আছে, যেগুলো হাইলি কোরিলেটেড সেগুলো একটা পুরোপুরি কিন্তু ডিপ কালার হয়ে যাবে, এবং যেগুলো কোরিলেশন জিরোর কাছাকাছি সেগুলো কিন্তু সাদা। হ্যাঁ, এবং এদিকে গেলে নিচে যে আরেকটা কালার দিয়েছি সেই কালারটা অনুযায়ী ডিপ হবে। তো এখান থেকে খেয়াল করে দেখেন যে মাঝের সবগুলো কিন্তু স্ট্রংলি কোরিলেটেড, কারণ তার মান হচ্ছে 1। খেয়াল করে দেখবেন এই যে প্রতিটা 1 হচ্ছে 1, তাহলে এগুলো সব কিন্তু ডিপ কালারে চলে আসবে। এটা কিন্তু কম্পিউটার জেনারেট করবে। ওকে, আমরা ফাংশন কল করলেই জেনারেট করবে। তাহলে ডিউরেশনের সঙ্গে ডিউরেশন কিন্তু স্ট্রংলি কানেক্টেড, এই যে খেয়াল করে দেখবেন সুন্দর একটা কোরিলেশন এদের মধ্যে বিদ্যমান। ওকে, দেন বাকিগুলোর মধ্যে কোনগুলো নেগেটিভ আছে, কোনগুলো নিউট্রালের কাছাকাছি আছে। তো এভাবে আমরা কিন্তু সহজে জানতে পারি। অপরদিকে খেয়াল করে দেখবেন ক্যালোরি বার্ন যে আছে, এই ক্যালোরি বার্নের এবং ডিউরেশন এদের মধ্যেও কিন্তু একটা ভালো সম্পর্ক, অর্থাৎ সেটা 100 না হলেও 100-র কাছাকাছি একটা সম্পর্ক বিদ্যমান। অপরদিকে ক্যালোরি বার্নের সঙ্গে ডিউরেশন, সেটা আমি অলরেডি আগে এখানে দেখিয়ে দিয়েছি। দেখেন ক্যালোরি বার্নের সঙ্গে ডিউরেশনের একটা খুব ভালো সম্পর্ক, এই যে একটা ভালো সম্পর্ক, এই জন্য এই দুটো কিন্তু অনেকটাই স্ট্রং কালারের দিকে চলে এসেছে। ওকে, আশা করি এই কোরিলেশন টপিক সম্পর্কে আপনাদের সমস্যা হওয়ার কথা না। আমি এখানে রেফারেন্স গুলো দিয়ে দিয়েছি, সেগুলো থেকে ফলো করে আপনারা কোরিলেশন গুলো ভালোভাবে জানতে পারবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের প্র্যাকটিক্যাল সেশনে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।